রহিম। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এটুআই এর সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763, সহায়ক বই প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, DK মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছিল, অর্থাৎ গত লাইভ ক্লাসের পাঠ পরিচিতি ছিল নাম্বার 1, অধ্যায় 15.6 থেকে স্বল্প দৈর্ঘ্য ওভারহেড ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন সম্পর্কিত সমস্যার সমাধান। নাম্বার 2, অধ্যায় 1.7 থেকে বিভিন্ন সিস্টেমের কপার সাশ্রয়ের তুলনা। নাম্বার 3, অধ্যায় 1.8 থেকে বিভিন্ন সিস্টেমের কপার সাশ্রয়ের তুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 15তম লাইভ ক্লাসে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করা হবে, অর্থাৎ আজকের লাইভ ক্লাসের পাঠ পরিচিতি। নাম্বার 1, অধ্যায় 2.3 থেকে কেলভিন যে সূত্র সম্পর্কিত সমস্যার সমাধান। নাম্বার 2, চ্যাপ্টার 2.8, সর্বাপেক্ষা অধিক সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ প্রতিপাদন। নাম্বার 3, চ্যাপ্টার 2.9, পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণ সম্পর্কিত সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কেলভিনস ল এর উপর একটা সমস্যা দেখব। সমস্যা 1 নম্বর সমস্যা, একটি 3 ফেজ ওভারহেড লাইনের প্রতি কিলোমিটারের সংস্থাপন খরচ সহ খরচ এত টাকা। এখানে দুইটা কস্ট আছে, যেটার সাথে এ আছে অর্থাৎ ক্রস সেকশন আছে, সেটা ভেরিয়েবল কস্ট, এটা ফিক্সড কস্ট। এই টোটাল মিলাই ক্যাপিটাল কস্ট বা সংস্থাপন খরচ। যেখানে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে, এখানে এ হচ্ছে তারের ক্রস সেকশন, একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। বার্ষিক সুদ অপচয় 15%, প্রতি একক বিদ্যুৎ শক্তির মূল্য 3.25 টাকা এবং ফুল লোড কারেন্ট বছরের 80% সময় প্রবাহিত হয়। যদি প্রতি কিলোমিটার দৈর্ঘ্যের প্রতি বর্গ সেন্টিমিটার তারের প্রস্থচ্ছেদের রেজিস্ট্যান্স 0.25 ওহম হয়, তবে অর্থনৈতিক কারেন্ট ডেন্সিটি কত হবে? আমরা সমাধানটা দেখি। সমাধান, প্রথমে আমি 1 কিলোমিটার তারের দৈর্ঘ্য বিবেচনা করি, কারণ এখানে আমাদের দুই জায়গা দৈর্ঘ্য আছে, একটা আছে সংস্থাপন খরচে আর আছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দৈর্ঘ্য আছে। সংস্থাপন খরচের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রতি কিলোমিটার দেওয়া আছে, সিমিলারলি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে প্রতি কিলোমিটার। এই জন্য যদি আমরা দৈর্ঘ্য 1 কিলোমিটার বিবেচনা করি, তাহলে দৈর্ঘ্য আর চেঞ্জ করা লাগবে না। এই জন্য 1 কিলোমিটার তারের দৈর্ঘ্য বিবেচনা করছি। এখানে আগে বলছি মোট খরচ আছে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। আমাদের এখানে ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল পার্টটা আসবে, যেটার সাথে ক্রস সেকশন থাকবে, অর্থাৎ পরিবর্তনশীল মূলধন খরচ। এটা হচ্ছে মোট পরিবর্তনশীল মূলধন খরচ, এত এ টাকা। এ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। সুদ অপচয় দেওয়া আছে 15%। এখন আমাদের মোট পরিবর্তনশীল খরচ থেকে বার্ষিক পরিবর্তনশীল খরচ বের করতে হবে, অর্থাৎ বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ হবে, এটা হচ্ছে মোট পরিবর্তনশীল খরচ, এর সাথে সুদ অপচয় গুণ করতে হবে 15%।
এটা গুণ করলে পাই 5400 টাকা। এইটা হচ্ছে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ। আমাদের কেলভিন ইকোনমিক্স ল অনুযায়ী এই খরচটা লাগবে। ফুল লোড কারেন্ট বছরের 80% সময় প্রবাহিত হয়, অর্থাৎ সময় এখানে টি হচ্ছে ফুল লোড হচ্ছে বছরে 8760 ঘন্টা, এর 80% এটা করলে আসে 7008 আওয়ার বা ঘন্টা, অর্থাৎ টাইম হবে টি হবে এত ঘন্টা। আমাদের দেওয়া আছে প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে প্রতি বর্গ সেন্টিমিটার রেজিস্ট্যান্স 0.25 ওহম, আর আমাদের তারের ক্ষেত্রফল ধরছি বর্গ সেন্টিমিটার। অতএব প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে, এখন দৈর্ঘ্য ঠিক আছে, শুধু ক্রস সেকশন চেঞ্জ হয়েছে। 1 বর্গ সেন্টিমিটার রেজিস্ট্যান্স ছিল 0.025, অতএব বর্গ সেন্টিমিটার রেজিস্ট্যান্স কম হবে, এটা ভাগ করতে হবে, সমান সমান 0.25 বাই ওহম। অর্থাৎ আমাদের প্রদত্ত তারের রেজিস্ট্যান্স আর সমান সমান 0.25 বাই 0.25 বাই ওহম। এটা হচ্ছে আমাদের তারের রেজিস্ট্যান্স। আমরা জানি 3 তারের মোট এনার্জি অপচয় 3I²RT বাই 1000, এটা হচ্ছে ওয়াট আওয়ার, 1000 ভাগ করলে কিলোওয়াট আওয়ার হবে বা ইউনিট হবে, এত ইউনিট। যেহেতু 3 ফেজ সিস্টেম, 3 তার 3I² হবে। এখানে আমরা 3I² আছে, আর এর মান বসাইছি 0.25 নিচে নিয়ে গেছে, টির মান 7008 আর নিচে 1000 আছে, এটা গুণ করলে গুণ ভাগ করলে আসে 5.256I² বাই ইউনিট। অর্থাৎ বার্ষিক এনার্জি অপচয় হচ্ছে এত ইউনিট। প্রতি ইউনিট দাম দেওয়া আছে 3.25 টাকা। অর্থাৎ বার্ষিক এনার্জি অপচয় খরচ এটা হচ্ছে মোট ইউনিট, আর প্রতি ইউনিট দাম হচ্ছে এটা, গুণ করলে আমরা এত টাকা পাই। কেলভিনের সূত্র অনুযায়ী বার্ষিক এনার্জি অপচয় খরচ আর বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ সমান দেখাইতে হবে। এইটা হচ্ছে বার্ষিক এনার্জি অপচয় খরচ, আর এইটা হচ্ছে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ। সমান দেখানোর পর আননোন রাশি আমাদের বা অজানা রাশি আমাদের বের করতে হবে। এখান থেকে আমরা I² বাই A² পাই এত। কারেন্ট ডেন্সিটি বের করার জন্য I বাই A এটাকে রুট করলাম, পাই 17.78 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে ক্ষেত্রফল আছে সেন্টিমিটার স্কোয়ারে, এই জন্য এত অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। অতএব আমাদের তারের জন্য অর্থনৈতিক কারেন্ট ডেন্সিটি হবে 17.78 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ ধরনের আরেকটা অঙ্ক দেখব। 2 নম্বর সমস্যা, অধ্যায় 2.3 থেকে একটি 3 ফেজ ওভারহেড লাইন বছরে 2600 ঘন্টা 2600 ঘন্টা চালু থাকে। প্রতি কেজি পরিবাহী খরচ দেওয়া আছে 3 টাকা। আপেক্ষিক রোধ 1.73 ইন্টু 10⁻8 ওহম মিটার। প্রতি ঘনমিটারের ওজন এত কেজি। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির দাম মূল্য এত পয়সা। সুদ অপচয় এত পার্সেন্ট হলে বের করতে হবে কারেন্ট ডেন্সিটি কত, সর্বোত্তম কারেন্ট ডেন্সিটি কত। এখন আমাদের পরিবর্তনশীল মূলধন খরচ আর বার্ষিক এনার্জি অপচয় খরচ বের করতে হবে। সমাধান দেওয়া আছে টি বছরে দেওয়া আছে 2600 ঘন্টা, আপেক্ষিক রোধ এত ওহম মিটার, ঘনত্ব দেওয়া আছে 6200 কেজি পার মিটার কিউব, প্রতি কেজি খরচ দেওয়া আছে বা দাম দেওয়া আছে 3 টাকা। প্রতি বিদ্যুৎ শক্তির মূল্য 10 পয়সা বা 0.1 টাকা, এটা টাকা করলাম। বার্ষিক সুদ অপচয় 12%। সর্বোত্তম কারেন্ট ডেন্সিটি I বাই A, এখানে আমরা ছোট তো ধরতে পারি, বড় তো ধরতে পারি, আমরা I বাই A লিখলাম, এত বের করতে হবে। মনে করি তারের দৈর্ঘ্য 1 মিটার আর প্রস্থের ধরলাম A মিটার স্কোয়ার। আমরা ধরে নিলাম 1 মিটার তার এবং তার ক্ষেত্রফল A মিটার স্কোয়ার। এখানে আর সমান সমান রোল বাই A, রোল মান এটা, L হচ্ছে 1 মিটার, L মিটার স্কোয়ার, এটা ওহম মিটার, এটা মিটার, আর নিচে থাকবে মিটার স্কোয়ার, থাকবে লাস্টে এত ওহম। অতএব আর এর মান এত ওহম। বার্ষিক এনার্জি অপচয় 3I²RT বাই এত ইউনিট।
এটা মান বসালাম, মান বসায় গুণ ভাগ করে পাই এত ইউনিট এনার্জি অপচয়। এখন আমাদের প্রতিটি দাম দেওয়া আছে 0.1 টাকা, দিয়ে গুণ করলে আমরা পাই বার্ষিক এনার্জি অপচয় খরচ। এটা গুণ করার পর আসে এত টাকা। এটা হচ্ছে বার্ষিক এনার্জি অপচয় খরচ। এখন আমরা বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ বের করব। আমাদের সরাসরি দেওয়া নাই মূলধন খরচ, কিন্তু দেওয়া আছে তাই 1 কেজির দাম দেওয়া আছে। তাহলে আমরা আগে আয়তন বের করব। যেহেতু ঘনত্ব দেওয়া আছে, আমাদের ওজন বের করতে আয়তন লাগবে। 1 মিটার দৈর্ঘ্য ধরছি আর a মিটার স্কয়ার ধরছি। তা 3টে তার আছে, 3 তারের আয়তন হচ্ছে 3al। এটা গুণ করলে পাই 3a মিটার কিউব। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যে 3 তারের মোট আয়তন এত মিটার কিউব। আর ওজন হবে ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব দেওয়া আছে এত কেজি পার মিটার কিউব, আয়তন হচ্ছে মিটার কিউব। মিটার কিউব বাদ পড়ে যায়, থাকে কেজি। তাহলে আমাদের 1 মিটার দৈর্ঘ্যে তারের ওজন হচ্ছে 1866600 কেজি। এটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যে 3 তারের মোট ওজন। এখন মোট মূলধন খরচ, পরিবর্তনশীল মূলধন খরচ প্রতি কেজি দাম দেওয়া আছে 3 টাকা। 3 দিয়ে গুণ করলাম 55800 টাকা। এটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন খরচ মোট। বার্ষিক বার করতে হলে আমাদের সুদ আছে অপচয় 12%। এটাকে 12% দিয়ে গুণ করলাম, গুণ করে পাই 6696 টাকা। এটা হচ্ছে 1 বছরের পরিবর্তনশীল মূলধন খরচ। কেলভিন ইকোনমিক ল অনুযায়ী বার্ষিক এনার্জি অপচয় খরচ সমান সমান বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ। এটা বার্ষিক এনার্জি অপচয় খরচ, এটা মূলধন খরচ বসানোর পর পাই আই স্কয়ার বাই এত। অতএব আই বাই এ এটাকে রুট করে পাই এত অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। যেহেতু এটা আমরা প্রথমে এ মিটারে ধরছিলাম ক্ষেত্রফল, এই জন্য মিটার স্কয়ার আসবে। পরবর্তীতে আমরা এখানে মিলিমিটার স্কয়ার করার জন্য 10 পাওয়ার 6 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে আমরা পাই 0.704429 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কয়ার। অর্থাৎ তারের সর্বোত্তম কারেন্ট ডেন্সিটি এত অ্যাম্পিয়ার মিলিমিটার স্কয়ার। এটাই আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব মোস্ট ইকোনমিক পাওয়ার ফ্যাক্টর সমীকরণ প্রতিপাদন। এখানে আমরা একটা পাওয়ার ত্রিভুজ অঙ্কন করেছি। পূর্বে পাওয়ার ত্রিভুজ ছিল ও এ বি। পরবর্তী তখন অ্যাঙ্গেল ছিল, পারফেক্ট অ্যাঙ্গেল ছিল φ1। পারফেক্ট ইমপ্রুভ হওয়ার পরে অ্যাঙ্গেল হবে φ2 আর পারফেক্ট cos φ2। আগে কেভিএ ছিল কেভি1, এটা ওবি দ্বারা প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার পর কেভিএ2 হবে ওসি। তাহলে আমাদের আগে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার পরে কেভি1 থেকে কেভিএ2 তে পরিণত হয়েছে। আর আগে কেভিআর ছিল এবি, এখন আমাদের থাকবে হলো এসি। তাহলে বিসি পরিমাণ সাপ্লাই করতে হবে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য বিসি পরিমাণ কেভিআর সাপ্লাই করতে হবে। সাপ্লাই করার পর আমরা এখানে কেভিএ সেভিং পাবো, সেটাই লিখছি। ম্যাক্সিমাম কেভিএ ডিপেন্ডেন্সি মান কেভিএ1 মাইনাস কেভিএ2। কেভিএ সহ হচ্ছে পি বাই কস ফাই। এখান থেকে আমরা কস ফাই কে উল্টায় পেলাম পি বাই পি সেক ফাই। অর্থাৎ কেভিএ1 সমান সমান পি সেক ফাই 1 আর কেভিএ2 হচ্ছে পি সেক ফাই 2। এখান পি কমন হলে সেক ফাই 1 মাইনাস সেক ফাই 2। এইটা হচ্ছে কেভিএ সেভিং। অর্থাৎ আগে কেভিএ ছিল কেভি1, এখন হচ্ছে কেভিএ2। এই দুটো বিয়োগ করলে আমরা পাই কেভিএ সেভিং। এখান থেকে কেমন আর হয়। এখন এক্স হলো প্রতি কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড যদি সেভিং চার্জ, অতএব বার্ষিক সর্বোচ্চ চাহিদাজনিত বার্ষিক সেভিং হয়। এর সাথে এক্স গুণ করতে হবে, এক্সপি সেক ফাই 1 মাইনাস সেক ফাই 2। এটা টাকায় চলে আসলো, কারণ এক্স হলো টাকায় দেওয়া আছে। তাহলে আমাদের পারফেক্টে ইমপ্রুভ হওয়ার জন্য এত টাকা বার্ষিক সেভিং হবে। এক্সপি সেক ফাই 1 মাইনাস সেক ফাই 2 টাকা। এখন দেখবো কি পরিমাণ খরচ হবে। পারফেক্ট কারেকশন ইকুইপমেন্টের ক্যাপাসিটি হবে, আগেই বলছি, বিসি হচ্ছে এবি মাইনাস এসি। এটা আমরা আগেই জানি, পি 10 ফাই 1 মাইনাস 10 ফাই 2। এটা হচ্ছে আমাদের এত কেভিআর সাপ্লাই করতে হবে। মনে করি ওয়াই পারফেক্ট কারেকশনের প্রতি কেভিআর বার্ষিক ব্যয়। অতএব পারফেক্ট উন্নতকরণের বাবদ বার্ষিক ব্যয় হবে
এইটা দিয়ে এইটাকে আমরা ওয়াই দিয়ে গুণ করলাম, ওয়াইপি 10 ফাই 1 মাইনাস 10 ফাই 2 টাকা। তাহলে এইটা আমাদের খরচ, আর এইটা হচ্ছে আমাদের মোট সেভিং। এখন মোট সেভিং থেকে মোট খরচ বাদ দিলে আমাদের বার্ষিক নেট সেভিং এস আসবে এক্সপি sec phi 1 মাইনাস sec phi 2 মাইনাস ওয়াইপি 10 ফাই 1 মাইনাস 10 ফাই 2। এত টাকা নেট সেভিং থাকবে। এটা হচ্ছে মোট সেভিং, আর এইটা হচ্ছে সেভিং করতে খরচ করতে হবে এইটা। তো দুটো বিয়োগ করলে আমরা পাবো নেট সেভিং। বার্ষিক সর্ব নেট সেভিং হবে, এখানে ভেরিয়েবল হচ্ছে ফাই 2 সাপেক্ষে এস কে ডিফারেন্সিয়েট করে যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম নেট সেভিং হবে। তাহলে আমরা এটা নেট সেভিং লিখছি, এখানে আমরা এটাকে ফাই 2 সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই। এখানে এইটা কনস্ট্যান্ট 0, আর এখানে এক্সপি গুণ থাকে, আর sec phi 2 কে করলে sec phi 10 ফাই 2 আসে। সিমিলারলি এখানে 10 ফাই 1 কনস্ট্যান্ট, এটা 0 আসবে, আর 10 ফাই 2 কে করলে sec2 ফাই 2 আসবে। আর ওয়াইপি তো বাইরে আছে, গুণ আছে, এটা সমান 0। এখান থেকে আমরা মাইনাস উভয় পক্ষ থেকে আমরা ই sec phi 2 বাদ দেই। ই sec2 বাদ দিলে থাকলে x 10 ফাই 2 সমান y sec phi 2, 10 ফাই 2 সমান y বাই sec y বাই x sec phi 2, আর 10 ফাই মানে সাইন বাই কস, আর sec মানে 1 বাই কস, নিচে কস কাজ কাটা যায়, থাকে সাইন, অর্থাৎ sin phi 2 সমান y বাই x। অর্থাৎ মোস্ট ইকোনমিক পাওয়ার ফ্যাক্টর হবে cos phi 2, যেহেতু আমরা sin phi 2 পেয়েছি, সাইন cos phi বের করতে হলে √1 মাইনাস sin2 phi 2। পরবর্তীতে আমরা sin phi 2 মান বসালাম ব্র্যাকেট দিয়ে y বাই x হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের মোস্ট ইকোনমিক পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ। উপরোক্ত সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে মোস্ট ইকোনমিক পাওয়ার ফ্যাক্টর cos phi 2 এর মান সাপ্লাই এবং পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্টের খরচের উপর নির্ভরশীল। এটা হচ্ছে এই দুটোর উপর নির্ভরশীল, কিন্তু অরিজিনাল পাওয়ার ফ্যাক্টরের উপরে নির্ভরশীল নয়। এটা হচ্ছে আমাদের মোস্ট ইকোনমিক পাওয়ার ফ্যাক্টরের ফাইনাল সমীকরণ। আমরা একটা সমস্যা দেখব। সমস্যা, একটি ফ্যাক্টরি গড় চাহিদা 400 কিলোওয়াট, 08 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং বার্ষিক লোড ফ্যাক্টর 50%। তাই এভারেজ ডিমান্ড হচ্ছে 400 কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং, আর লোড ফ্যাক্টর হচ্ছে 50%। প্রতি সর্বোচ্চ কেবি চাহিদা এবং কিলোওয়াটের খরচ হচ্ছে 70 টাকা প্লাস 1.25 টাকা। এই 70 টাকা হচ্ছে কেবি এর জন্য, আর কিলোওয়াটের জন্য, কিলোওয়াট আওয়ারের জন্য 1.25 টাকা। ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্ট ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর মান 0.95 ল্যাগিং এ উন্নীত করা হয়। তাহলে আগে ছিল 0.8, এখন আমরা 0.95 এ উন্নীত করব। যদি বার্ষিক সুদ অপচয় 10% এবং ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্ট জনিত চার্জ প্রতি কেভিআর এর জন্য 120 টাকা হয়, তবে ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্টের ক্যাপাসিটি এবং নেট বার্ষিক নেট সেভিং কত হবে বের করতে হবে। সমাধান, আমাদের এভারেজ ডিমান্ড গড় চাহিদা 400 কিলোওয়াট, লোড ফ্যাক্টর 50%, 0.5। সর্বোচ্চ চাহিদা হলো পি হলো এভারেজ বাই লোড ফ্যাক্টর, এটা ভাগ করলে আসে 800 কিলোওয়াট। এটা হচ্ছে ম্যাক্সিমাম চাহিদা, এটাই পি হিসেবে প্রকাশ করতে হবে। আমার দেওয়া আছে cos phi 1 0.8, 10 phi 1 হবে 0.75। আমরা cos phi থেকে ক্যালকুলেটর দিয়ে সরাসরি 10 phi তে যাইতে পারি। সিমিলারলি cos phi 2 দেওয়া আছে 0.95, এখান থেকে 10 phi 2 আসে 0.32868। এটা আমরা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করছি। প্রতি কেভিএ সর্বচাহিদার জন্য বার্ষিক চার্জ এক্স হলো 70 টাকা। ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্টের প্রতি কেভিএর চার্জ 120 টাকা। সুদ অপচয় 10%। অতএব ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্টের প্রতি কেভিআর বার্ষিক চার্জ হবে, এটা হচ্ছে মোট চার্জ, কেভিআর হচ্ছে 120 টাকা মোট চার্জ, বার্ষিক চার্জ হবে 10%। 120 ইন্টু 10% সমান 12 টাকা বা 12 টাকা। অর্থাৎ প্রতি কেভিআর এর বার্ষিক চার্জ ফেজ অ্যাডভান্সিং 12 টাকা। আমরা জানি ফেজ অ্যাডভান্স ইকুইপমেন্টের ক্যাপাসিটি আমরা আগে দেখছি 10 phi 1 মাইনাস 10 phi 2 এত কেভিআর।
এর মান 800, 10/1, 10/2 বসানোর পর আমরা পাই 337.056 কেভিআর। এটা হচ্ছে আমাদের হেড অ্যাডভান্সিং ইকুইপমেন্টের ক্যাপাসিটি। এত কেভিআর এর ব্যবহার করতে হবে, তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর ওই পরিমাণে উন্নত হবে। এখন ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্টের বার্ষিক খরচের সূত্র হচ্ছে ওয়াইপি 10 সরি এখানে 1 থাকবে, এখানে 1 ওঠে নাই, 10/1 মাইনাস 10/2, এখানে একটা 1 থাকবে, সরি এখানে 1 হবে, 10/1 মাইনাস 10/2, এটা গুণ করলে এত টাকা আসে। এখানে এই সূত্র এইটাই মনে করলে এইটাই এখানে বসবে, এখানে 1 বা মিসিং হয়ে গেছে, তাহলে ওয়াইপি 10/1 মাইনাস 10/2, আমরা এটা না লিখলেও সরাসরি আমরা এইটা দিয়ে 12 টাকা দিয়ে গুণ করলেই আমরা সরাসরি পেয়ে যাই। এটা যদি ক্যাপাসিটি পাইছি আর প্রতি কেভিআরের জন্য হলো 12 টাকা, তাহলে এটি গুণ করলে আমার খরচ হবে 4044.672 টাকা। এত টাকা আমার খরচ। সর্বোচ্চ চাহিদাজনিত বার্ষিক সেভিং, আমাদের বার্ষিক কেভিএর জন্য সেভিং হবে এক্সপি sec/1 মানে sec/2, আমরা sec/5 কে উল্টায় cos/1 করলাম, এটা করলাম cos/2। x এর মান 70, এর মান 800, cos/5 মান 0.8 আর cos/2 মান 0.95, এটা বছরে গুণ করার পর আসে 110.52.63 টাকা। অর্থাৎ কেভি এর জন্য আমাদের বার্ষিক এত টাকা সেভ হবে, মোট সেভ, টোটাল সেভিং এত। নেট সেভিং হবে সর্বোচ্চ চাহিদাজনিত বার্ষিক সেভিং মাইনাস ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্টের খরচ, এই দুটি বিয়োগ করতে হবে। তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ চাহিদার জন্য বার্ষিক সেভিং, এইটা হচ্ছে কেভিআর ডিমান্ড খরচ, পার ফ্যাক্টর ইকুইপমেন্টের খরচ। এইটা দুইটা বিয়োগ করলে আমরা পাই 7007.96 টাকা। অর্থাৎ বার্ষিক আমাদের নেট সেভিং হবে এত টাকা। এটাই আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা অঙ্ক দেখবো। সমস্যা, একটি কারখানা 0.85 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 250 কিলোওয়াট লোড গ্রহণ করে। 60 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সিনক্রোনাস মোটর ব্যবহার করায় কারখানার পাওয়ার ফ্যাক্টর 0.95 ল্যাগিং উন্নীত হয়। সিনক্রোনাস মোটরের লিডিং কেভিএ এবং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, এটা ভিন্ন ধরনের অঙ্ক। এখানে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবো, কিন্তু ক্যাপাসিটর না ব্যবহার করে সিনক্রোনাস মোটর বা সিনক্রোনাস কন্ডেন্সারের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে। এই জন্য একটা চিত্র রাখতে হবে। আমরা প্রথমে চিত্র রাখি। এখানে চিত্রটা আমরা বুঝতে চেষ্টা করি। প্রথম পাওয়ার ত্রিভুজ হবে ওএমপি, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার পূর্বে। আর নিচের এই যে ত্রিভুজটা হবে পিআরএস, এটা হচ্ছে সিনক্রোনাস মোটরের পাওয়ার ত্রিভুজ, এটা লিডিং থাকবে সবসময়। আর এইটা এইটার মাধ্যমে পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার পর আমার ত্রিভুজটা আসবে ও এন আর। আমি আবারও বলছি, প্রথম ত্রিভুজটা ছিল ও এম পি, এটা হচ্ছে আমাদের লোডের পাওয়ার ত্রিভুজ। এটা ও এম হচ্ছে, আমি আবার লেখা রাখি, এই কারখানার নিজস্ব লোড। ও এম হচ্ছে 250 কিলোওয়াট। আর তখন cos/1 ছিল 0.85 ল্যাগিং। এখানে থেটা দিচ্ছি আমরা, চিত্রে φ1 দেওয়া যায়, θ1 দেওয়া যায়, তাহলে আমরা θ1 দেওয়া আছে, এই জন্য θ1 লিখছি। তাহলে cos θ1 ছিল 0.85 ল্যাগিং, এটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের পূর্বে। এখানটা আমরা tan θ2 রাখলাম 0.62। আমার চিত্রটা আবার টানছি, যেহেতু স্লাইড চেঞ্জ হয়ে গেছে, এই যে চিত্রটা বোঝার জন্য চিত্রটা আবার আনছি। এই চিত্র থেকে আমরা এমপি পাই ওএম ইন্টু টেন থেটা ওয়ান, ওএম ইন্টু টেন থেটা ওয়ান, এটা গুণ করলে পাই ওএম এর মান 250 আর টেন থেটা ওয়ান 0.62, 155 কেভিআর। অর্থাৎ আমাদের পাওয়ার ত্রিভুজটা আছে, ওএম ওএম হচ্ছে 250 কিলোওয়াট আর এমপি হচ্ছে 155 কেভিআর। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার পূর্বে, এবং তখন পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ছিল θ1।
তখন ত্রিভুজটা ছিল OMP। এখন যেহেতু আমরা সিনক্রোনাস মোটরের পাওয়ার ত্রিভুজ যোগ করা হয়েছে, সেটা হচ্ছে PRS। যোগ করার পরে এখন আমাদের এই চিত্রটা আসলে ফাইনালি এটা নিচেটা ক্যান্সেল হয়ে যায়, থাকবে ONR, এবং তখন পারফেক্ট অ্যাঙ্গেল ইমপ্রুভ হয়ে হবে θ2। এখানে চিত্র থেকে দেখা যাচ্ছে যে MP আর NS সমান, তাই লিখছি MP সমান NS, এত কেভিআর। সিনক্রোনাস মোটর ভেক্টর ডায়াগ্রাম যদি আমরা চিন্তা করি, তাহলে PS, এই PS মোটরের নিজস্ব লোড হচ্ছে 60 কিলোওয়াট, PS আর MN সমান সমান 60 কিলোওয়াট। পারফেক্ট উন্নতি হওয়ার পরে cos θ2 আসবে, এটা 0.9 ল্যাগিং। সেখান থেকে আসে tan θ2 0.4843। এখান থেকে আমরা ON পাই, ON মানে OM প্লাস MN, OM প্লাস MN 250 প্লাস 60 310 কিলোওয়াট। এখন আমরা এনআর যদি বের করি, আমাদের এইটা বের করে আরএস বের করতে হলে আমরা এমপি জানি বা এনএস জানি। এখন সিনক্রোনাস মোটরে যদি আরএস বের করতে হয় তাহলে এনআর বের করতে হবে। এনআর হচ্ছে ওএন ইন্টু 10 θ2, 10 θ2। ওএন এর মান 310 আর 10 θ2 মানে এটা গুণ করলে আসে এত কেভিআর, অর্থাৎ এনআর এর মান আসে 150.133 কেভিআর। ত্রিভুজটা চিত্রটা আবারও টানছি বোঝার সুবিধার্থে। এখন চিত্র থেকে পাই আরএস সমান সমান এনএস মাইনাস এনআর। এই টোটাল এনএস, এখান থেকে এনআর বাদ দিলে আমরা পাই আরএস এর মান 155 হলো এনএস এর মান, আর এনআর এর মান হচ্ছে এত। বিয়োগ করার পর আমরা পাই আরএস হলো 4.867 কেভিআর। তাহলে চিত্র থেকে দেখা সিনক্রোনাস মোটরের আমরা লিডিং কেভি, আমরা এখন সিনক্রোনাস মোটরের কিলোওয়াট পাইছি 60 আর কেভিআর পাইছি 4.867 কেভিআর। অর্থাৎ মোটরের লিডিং কেভিএ পিএস আমরা এইটা পেয়ে গেছি আর এইটা পেয়ে গেছি। এখন পিএস বের করবো, পিএস হচ্ছে রুট ওভার পিআর বের করবো। পিএস পেয়ে গেছি আর আরএস পেয়ে গেছি, তাহলে পিআর সমান সমান রুট ওভার পিএস স্কোয়ার হোল স্কোয়ার প্লাস আরএস হোল স্কোয়ার, রুট করে স্কোয়ার রুট করার পর আমরা মান পাই 60.197 কেভিএ। অর্থাৎ সিনক্রোনাস মোটরের লিডিং কেভি হচ্ছে 60.197 কেভি। এত কেভিএ লিডিং থাকতে হবে, তাহলে সে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারবে। এখন যদি আমরা সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর বের করি cos θ3, এটা আমরা সহজে বের করতে পারবো। cos θ মানে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে পিএস আর অতিভুজ হচ্ছে পিআর, অর্থাৎ পিএস বাই পিআর। পিএস এর মান হচ্ছে 60 আর পিআর হচ্ছে 60.197, ভাগ করলে আসে 0.9967 লিডিং। অর্থাৎ সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এত লিডিং থাকতে হবে। এত লিডিং থাকার পরে আর এত লিডিং কেভিএ যোগ করলে এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়ে cos θ2 মান আসবে। এটা আমাদের ফাইনালি আনসার। অর্থাৎ এখানে সিনক্রোনাস মোটর লিডিং কেভিএ এটা পেলাম, আর তার নিজস্ব পাওয়ার ফ্যাক্টর পেলাম 0.9967 লিডিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাস শেষে হোমওয়ার্ক হিসেবে যা থাকছে, 1 নম্বর প্রশ্ন থাকছে নিম্নের পাওয়ার ফ্যাক্টরের অসুবিধা সমূহ লেখো। 2 নম্বর প্রশ্ন সিনক্রোনাস কন্ডেন্সার কি। 3 নম্বর প্রশ্ন কেলভিনের সূত্রটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন কেলভিনের সূত্রের সীমাবদ্ধতা কি কি। একটা সমস্যা থাকছে 500 কিলোওয়াট এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের সাথে একটি সিনক্রোনাস মোটর যুক্ত আছে যা 100 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে। এই অবস্থায় সাময়িক লোডের পাওয়ার ফ্যাক্টর কত হবে যদি সিনক্রোনাস মোটর 0.866 লিডিং পাওয়ার ফ্যাক্টরে পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট ফাইনালের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে পাঠ পরিচিতি আমরা আবারও পড়াবো। অধ্যায় 6.4 থেকে সমোচ্চতা দুটি পোলের পরিবাহীর মধ্যে ঝুল নির্ণয় সূত্র প্রতিপাদন ব্যাখ্যা করব। এরপর অধ্যায় 6.6 থেকে সমোচ্চতা সম্পন্ন দুটি সাপোর্টের মধ্যবর্তী ঝুল সম্পর্কিত সমস্যার সমাধান দেখব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের সকলের অংশগ্রহণ একান্ত কাম্য। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।